বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী। কাল মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার, চীনে তিস্তা প্রকল্প ও বিনিয়োগ। গণতন্ত্রে বিশ্বাস করে না জামাত, বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদের দাবিতে রাজপথ হবে আন্দোলনের আগ্নেয়গিরি, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে আমিরাতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বছর প্রাথমিকে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ এবং মাধ্যমিকে গোল্ড কাপ টুর্নামেন্ট চালুর ঘোষণাও দিয়েছেন সরকার প্রধান। আজকে শিশু আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষ হতে শিক্ষার্থীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। দেশের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা সেরা খুদে ফুটবলারদের নৈপুণ্য দেখতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যালারিতে বসে তিনি বালক ও বালিকা বিভাগের ফাইনালিস্টদের খেলা উপভোগ করেন এবং তাদের উৎসাহ দেন। এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলারদের সম্ভাবনাময় প্রতিভার খুঁজে বের করা। গ্রাম পর্যায় থেকে শুরু হওয়া প্রতিযোগিতার মাধ্যমে এমন অনেক শিশু সামনে এসেছে যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রাখে। শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। এই কাপটা খেলেছে, এইটা কতগুলো ইভেন্ট হয়েছে আপনাদের ধারণা আছে? 1,23,000 ইভেন্ট খেলেছে, 1,23,000টা ইভেন্ট হয়েছে। আমি বর্তমান এই যে কর্তৃপক্ষ যারা অ্যারেঞ্জ করেছে ওনাদেরকে আমি বলবো যে আপনারা গিনিস বুকের সাথে যোগাযোগ করেন, যাতে আমাদের এই কথাগুলো, আমাদের এই ঘটনাগুলো যাতে তারা গিনিস বুকে দিতে পারে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করা হলে দেশের ফুটবলের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদে জাতীয় দলও উপকৃত হবে। বাংলাদেশ কিন্তু এক সময়, কয়েকদিন পরে তোমরা যখন বড় হবে, আমরা তো বুড়া হয়ে যাচ্ছি, তোমরা যখন বড় হবে বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে এবং আমাদের থেকে ভালোভাবে চালাতে হবে। পারবে? কে কে পারবে বলো তো, হাত তুলো। বাংলাদেশকে ভালোভাবে, আমাদের থেকে ভালোভাবে কে কে চালাতে পারবে? ভেরি গুড। গ্যালারিতে তোমরা যারা আছো, পারবে আমাদের থেকে ভালো করে চালাতে বাংলাদেশকে? কে কে পারবে? আত্মবিশ্বাস কার আছে? বাংলাদেশকে একটা স্ট্রং বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে একটা ফেমাস কান্ট্রি হিসেবে গড়ে তুলতে হবে। এটা করতে হবে কাদেরকে? তোমাদেরকে করতে হবে। কেন? কারণ এটা তোমাদের ভবিষ্যৎ, কারণ এটা তোমাদের বাংলাদেশ। কি বলি আমরা? করব কাজ, গর্ব দেশ, সবার আগে, সবার আগে। শুনতে পাই না, সবার আগে, সবার আগে বাংলাদেশ। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সারা দেশে ক্রীড়া চর্চার সংস্কৃতি গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের দীর্ঘদিনের কৌশলগত মিত্র মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশে অগ্রাধিকার সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি 5 দিনের চীন সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশে চীনা বিনিয়োগ ও সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানা বিষয়। সফরে দেশ দুটির সাথে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি সই করবে বাংলাদেশ। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার 4 মাস পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। গন্তব্য বাংলাদেশের কৌশলগত মিত্র ও দীর্ঘদিনের বন্ধু চীন ও মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর বিদেশ সফর বিষয়ে শনিবার গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রথমেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব জানান, রবিবার মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তারেক রহমান। 22 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে দুই দেশ, যেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে
বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। 22 জুন সন্ধ্যায় মালয়েশিয়া থেকে চীনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 23 জুন ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন। এদিন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকার প্রধান যেমন কাজাখস্তান, মঙ্গোলিয়া, গিনি, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশের সাথে তাদের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবার কথা রয়েছে। 25 তারিখ বিকালে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। পরদিন চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি, আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে দেশ দুটির সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। চীনের আলোচিত 4 বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে কিনা সফর শেষে সে বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমরা আশা করি। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের সফর অন্য কেউ নির্ধারণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, বাংলাদেশের স্বার্থে যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাওয়া হবে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর চীন সফর ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে সাংবাদিকদের তিনি কথা বলেন। পরিবেশ অনুকূল হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন বলে জানান তিনি। জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার কাউকে খুশি করার জন্য নাচবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। 2/3 জনগণের ভোটে ক্ষমতায় আসার ফলে বাংলাদেশ সব বড় অংশীদার দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন কিংবা দক্ষিণ পূর্ব এশিয়া সব ক্ষেত্রেই ভারসাম্য রেখে দেশ এগিয়ে চলছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। চীন সফর তো ভালো হবে, অবশ্যই ভালো হবে, এবং আমরা উই উইল as I said, it's an important development partner. Malaysia, first Muslim country, আমরা একটা বৃহত্তম মুসলিম দেশ হিসাবে we are visiting Malaysia. তো মালয়েশিয়াতে ওখানে আমাদের অনেক ইস্যুস, স্ট্র্যাটেজিক ইস্যুস আছে। আমরা এশিয়ানের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাইং দিস আদার ইস্যুস অ্যারাউন্ড ফিউচারে আমরা সিপিটিপি মার্কেটেও ঢোকার চেষ্টা করব। বিএনপি কখনোই একদলীয় শাসনে বিশ্বাসী নয় জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপিকে নিয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের মন্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এ সময় আধুনিক গ্রামীণ মার্কেটের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাসই করি না। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। সুতরাং আমাদেরকে গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে। শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিরোধী দলীয় নেতা আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে। নির্বাচনে চুরি, ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করে জামায়াতের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন,
তারপরও দেশে যাতে গৃহযুদ্ধ শুরু না হয় সেজন্য ফলাফল মেনে নিয়েছেন। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে নয়, রাজপথে ফয়সালার ব্যবস্থা করা হবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত আনতে নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার আশা সহসাই বেনজিরকে দেশে ফেরত পাঠাবে আরব আমিরাত। মোহাম্মদপুরে অপরাধীদের নির্মূলের ঘোষণাও দিয়েছেন তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সরওয়ার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজে ভূমিকা রাখায় বেশ কয়েকজন পুলিশ সদস্যকে শনিবার পুরস্কৃত করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের ওয়ারেন্ট অনুসারে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাত। 12 জুন ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় ইউএই ফেডারেল পুলিশ। বেনজিরের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র 30 দিনের মধ্যে পাঠানোর অনুরোধ জানায় ইউএই। সেটা তারা 3 দিনের মধ্যে পাঠিয়েছেন। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতে 9টা পর্যন্ত কাজ করেছে, সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পরের দিন সকালবেলা আমাদের সিনিয়র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবাসি আছে, ইউএই এমবাসি, তাদেরকে জানিয়েছে। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকব। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা বাহিনী মানসিকভাবে কিছুটা শক্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সহসাই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আনবে বলে প্রত্যাশা তার। মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবৎ একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। আরেক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিতর্ক প্রতিযোগিতা সুস্থ বিনোদন ও শিক্ষার অংশ, তাই এটিকে সরকারি পরিকল্পনা কাঠামোতে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে রাজধানী শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী আয়োজনে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিতর্কের মাধ্যমে সমাজের শুভ সম্ভাবনাগুলোকে বিকশিত করা সম্ভব। এ সময় বিতর্ককে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তাও তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্টরা চাইলে এটিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোতে অন্তর্ভুক্ত করা সম্ভব। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। বিতর্ক হচ্ছে তেমনই একটি কাজ, তেমনই একটি তৎপরতা, তেমনই একটি প্রক্রিয়া যা একই সঙ্গে যেমন বিনোদন দেয়, একই সঙ্গে একটা সৃষ্টিশীল মানুষের সৃষ্টিশীলতাকে প্রতি মুহূর্তে উস্কানি দিতে থাকে। আমি সরকারের একজন মন্ত্রী হিসাবে আজকের এই অনুষ্ঠান থেকে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যত দ্রুত সম্ভব এটাকে সরকারি পরিকল্পনার কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।
ইশরাক হোসেন। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ঢাকায় বসবাসরত যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বার্ষিক পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন এই আহ্বান জানান। তিনি বলেন, 1971-এর মুক্তিযুদ্ধ ও 2024-এর ছাত্র জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা এবং একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তাদের রেখে যাওয়া অপকর্ম, দুর্নীতি ও বৈষম্যের সংস্কৃতি পুরোপুরি নির্মূল করতে হবে। কোনোভাবেই যেন অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়েও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ইশরাক হোসেন। 5ই আগস্টের পরে এমন একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করা হলো যে বাংলাদেশ মনে হয় আগে আর ছিল না। 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ তৈরি হয়েছে, এর আগে দেশটা দেশ ছিল না, বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। এবং এটার পিছনে আমি মনে করি সুপরিকল্পিতভাবে যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারাই চেষ্টা করেছিল 24-এর গণ অভ্যুত্থানের উপর ঘাড়ের উপর ভর করে এই মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যায় কিনা। এক সপ্তাহের মধ্যে রাজধানীর হাতিরঝিলের ময়লা আবর্জনা পরিষ্কারে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, দ্রুত হাতিরঝিলের সৌন্দর্য ফিরিয়ে এনে মনোরম পরিবেশ সৃষ্টি করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে ফুলের গাছ লাগিয়ে লাইটিং করে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কথাও জানান মীর শাহে আলম। সিটি কর্পোরেশনের আওতায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাতিরঝিল পরিচ্ছন্নতা শেষে রাজধানীর অন্যান্য পার্ক ও লেক পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। হাতিরঝিলের যে সৌন্দর্য, যে বিনোদন পার্ক যেটি বা মানুষের এসে ঘুরে বেড়ানোর যে সুন্দর জায়গাটি আগে যেরকম ছিল সেটি এখন আর নাই। আমরা সেই আগের জায়গাতে ফিরে নিয়ে যাওয়ার জন্য রাজুক চেষ্টা করছে। পরিষ্কার পরিচ্ছন্ন শেষ করে আপনার রাস্তার দুই পাশে ফুলের গাছ লাগিয়ে লাইটিং করে সিসি ক্যামেরা থাকবে এবং এখানে অনেক ছিনতাইয়ের অভিযোগও থাকে রাতের বেলায়। এই বিষয়গুলোর জন্য এখানে রাজুকের পক্ষ থেকে আমাদের আনসার নিয়োগের সিদ্ধান্ত আছে। সিকিউরিটি হিসাবে তারা দিন এবং রাতে তারাও দায়িত্ব পালন করবে। আমাদেরকে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন যে হাতিরঝিলের সমস্ত আবর্জনা, ময়লা, আগাছা এগুলো দূর করতে হবে। তো আমরা সেই হিসাবে আপনারা দেখছেন আজকে 200-র মতো লেবার কাজ করতেছে এবং আগামী 1 সপ্তাহ 200 কেন, যদি লাগে আমরা আরও 100 বাড়িয়ে দিব, দিয়ে আমরা 1 সপ্তাহের মধ্যেই আমরা এটাকে একটা জায়গা নিয়ে আসতে চাই যেখানে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, একটু হাঁটাহাঁটি করতে পারবে, একটু বসতে পারবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও নারী, শিশুসহ 20 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়। বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ চৌকা সীমান্তে 11 নারী, 4 শিশু ও 5 জন পুরুষকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, বিজিবি টহল দলের তৎপরতায় 20 জনকে পুষিনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো হয়। এদিকে মেহেরপুর, পঞ্চগড় ও শেরপুর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ ঘিরে ঢাকার বিভিন্ন স্থানে বড় স্ক্রিনের সামনে জড়ো হন হাজারো ফুটবল প্রেমী। ব্রাজিল, হাইতি এমনকি আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠে বিশ্বকাপের উৎসব। শেষ পর্যন্ত 3-0 গোলে হাইতিকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে ব্রাজিল। আর এই জয়ে বাংলাদেশি ব্রাজিল সমর্থকেরা মেতে ওঠেন উল্লাস আর উদযাপনে। মেজবা রহমানের রিপোর্ট। বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা মানে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, তাই প্রিয় দলের খেলাকে নিয়ে উল্লাস যেন একটু বেশিই থাকে। মিরপুর, ধানমন্ডি, উত্তরা, গুলশান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বড় স্ক্রিনে খেলা দেখতে উপচে পড়ে দর্শক। হলুদ সবুজ জার্সি, পতাকা, মুখে রং আর স্লোগানে ম্যাচ শুরুর আগেই তৈরি হয় উৎসবের আবহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি পরিণত হয় স্টেডিয়ামের গ্যালারিতে। খেলা শুরু থেকে হাইতির উপর আধিপত্য দেখাতে থাকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
আক্রমণের পর আক্রমণে প্রথমার্ধেই 3 গোল করে সেলেসাওরা, আর প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা। প্রথম ম্যাচ দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, এই ম্যাচ একদম শেষ করে দিচ্ছে। যারা হেটার ছিল তাদের মুখে ঝামা ঘষে দিতে আমরা সমর্থ হয়েছি। পুরো সময়টা দুর্দান্ত এনজয় করেছি। প্রথম হাফে একদম ফাটাফাটি গোল, আরো কয়েকটা হতো, 7-8টা গোল হতো। আজকে 6-7টা গোল হতো, কিন্তু 2টা অফসাইড দিয়ে দিছে। অলওয়েজ ব্রাজিল, ব্রাজিল ইজ কিং, ফুটবল কিংই ব্রাজিল। আরেকটা মারবে, 6টা হবে, 6টা। নেইমার জুনিয়রকে ছাড়াও ব্রাজিল যে শক্তিশালী দল সেটাও আবার প্রমাণ করেছে নতুন প্রজন্মের সেলেসাওরা। এবার মিশন হেক্সা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সমর্থকেরা। যেহেতু নেইমার ছাড়াই আমরা গোল দিতে পারছি এবার, সেটা মনে হচ্ছে এবার বিশ্বকাপ ব্রাজিলই জিতবে। আমরা সবসময় আমাদের নেইমার বসকে ছাড়া আমরা চাপে থাকি, কিন্তু আমরা ইনশাল্লাহ আবার আমাদের নেইমার বস ছাড়া আমরা আবার কামব্যাক করতে পেরেছি। নেইমার তো বাংলাদেশের যুব শ্রেণী সকলের প্রাণ। পুরোটা সময় তাকাইছিলাম, একটু যদি নেইমারে দেখি আবার তাকাই থাকি যে নেইমার যদি একটু খেলো। প্রতিপক্ষ যেই হোক, বিশ্বকাপের প্রথম 3-0 গোলের দাপটে জয় ব্রাজিল সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে নতুন করে। ফিলাডেলফিয়া থেকে ব্রাজিলের দাপটে জয়, আর 1000 মাইল দূরে বাংলাদেশে উৎসবের আমেজ। হাই থেকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে নকআউট পর্বের পথে এক ধাপ এগিয়ে গেল সেলেসাওরা, আর বাংলাদেশের দর্শকরা মেতেছে উৎসব আর উদযাপনে। টিএসসি থেকে মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। হাইতির বিপক্ষে জয় দিয়ে ছন্দে ফিরেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় উঠেছে হলুদ ঢেউ। হাইতির বিপক্ষে জয়ে যতটা আনন্দ, তার চাইতে বেশি স্বস্তি সেলেসাও সমর্থকদের। ফ্ল্যাশিং মিডোর ফ্যান জোনে দর্শকরা পেয়েছেন স্টেডিয়ামের গ্যালারির আমেজ। যুক্তরাষ্ট্র থেকে মানিক মাহমুদের রিপোর্ট। ম্যাচ শুরুর আগে ফ্ল্যাশিং মিডোর ফ্যান জোনে আনন্দের উৎসব দর্শকদের। যারা টিকিট কিনতে পারেননি, মাঠে গিয়ে খেলা দেখারও সুযোগ নেই, ফ্যান জোনই তাদের জন্য স্টেডিয়ামের গ্যালারি। ব্রাজিল হাইতির হলুদ লালে রঙিন ফ্ল্যাশিং মিডো। আগের ম্যাচে মরক্কোর সাথে ড্র করায় সি গ্রুপ থেকে শেষ 32-এ খেলার লক্ষ্যে হাইতির বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ সেলেসাওদের জন্য। আমি আর্জেন্টিনার সাপোর্টার, সো আজকে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবাই ব্রাজিলের খেলা দেখতে আসছে। So I think we're going to do good. They still have a good team even without Neymar. I think Morocco was a really strong team. I think with the new lineup that they got, their defense is definitely better this round. And I have a feeling that they learned from the last round with Morocco. Morocco was a good team. They played really good. And I have a feeling that they're going to lock in this time. আমি বাংলাদেশ থেকে আসছি এখানে ওয়ার্ল্ড কাপের যে ফিভারটা সেটা এনজয় করতে। হাইতিয়ানরাও দেখেছিলেন অঘটনের স্বপ্ন। নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে বিশ্বকাপের ম্যাচ দেখতে ব্রাজিল হাইতির দর্শকরা উপস্থিত হয়েছেন এই ফ্যান জোনে। তারা নিজেদের মতো করে আনন্দ উদযাপন করছেন, কেউ জার্সি পড়েছেন, কেউ বা পতাকা নিয়ে নিজের দলকে সমর্থন জানাচ্ছেন। তবে ফ্ল্যাশিং মিডোর উৎসবের রং মলিন হয়নি। 3-0-তে ম্যাচ জিতে নেয় সেলেসাওরা। কুনহা, ভিনিসিয়াস জুনিয়রে মুগ্ধ দর্শকরা। ব্রাজিল বেশ ভালো খেলছে, কিন্তু আমরা আরেকটু ভালো আশা করছিলাম। ভালো হয়েছে খেলা, আমি আশা করছিলাম at least 5টা গোল হবে। Today's match, I believe Vini Jr. did like a great job. You know, I still don't understand why Neymar is not playing. পরিবার নিয়ে ফ্যান জোনে এসেছিলেন বাংলাদেশের দর্শকরা, উপভোগ করেছেন ম্যাচ। ব্রাজিলের পারফরমেন্স নিয়ে এই ম্যাচেও বিতর্ক আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের। ব্রাজিল বড় দল, 5 বার আমরা ওয়ার্ল্ড কাপ নিছি, এইবারও আশা আছে নেওয়ার, ইনশাআল্লাহ এবারও আমরা কাপ নিব। 5 বার নিছে দাদার আমলে, এখন নিচ্ছে, গতবার নিচ্ছে আর্জেন্টিনা, এবার আবার নিবে, দেখা যাক কি হয়। আমরা এমন এক দলের সাপোর্ট করি যে দলের অলরেডি 5টা কাপ আছে, তো আমরা চাই না অন্য দলের সাথে টক্কর করে আমাদেরকে বড় করতে। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। মানিক মাহমুদ, বাংলাভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে বিশ্বের সামনে আরও শক্ত অবস্থানে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমতা ও মর্যাদার ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষা করতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তারা এই কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, কবি ও সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে শুভেচ্ছা বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ
হারানো ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছে, তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সিটি কর্পোরেশন নির্বাচনের আগে নতুন করে ভোটার তালিকা তৈরিরও আহ্বান জানিয়েছেন। বলেন, নইলে নির্বাচন সুষ্ঠু হবে না। সূচনা বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সীমান্তে পুশিন ইস্যুতে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান। এগুলোই হলো গণতন্ত্রকে নস্যাৎ করার। বিএনপি বলুন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলুন, বা আর যে কোনো দলই বাংলাদেশে থাক না কেন, যারা মানুষের কল্যাণে কাজ করে, আমরা সবাই মিলে মিশে একসঙ্গে বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে পরিণত করব। আসুন, আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে এই হোক আমাদের প্রত্যাশা। পৃথিবীর মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সবচেয়ে বিপজ্জনক সীমান্ত হিসেবে এখন পরিগণিত। সরকারের জন্য আমরা বলেছি, আমরা সমতা, ন্যায্যতা, মর্যাদার ভিত্তিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে চাই। সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এছাড়া বর্তমান সরকার বিচার ব্যবস্থার ওপর কোনো হস্তক্ষেপ করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম SRF এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রতিদিনই কোনো না কোনোভাবেই কোনো না কোনো মিডিয়াতে সুপ্রিম কোর্ট আদালত কেন্দ্রিক সংবাদ থাকে। আপনাদের যদি খেয়াল থেকে থাকে যে তৎকালীন সময় প্রিন্ট মিডিয়ার জন্য ছোট করে থাকলেও কিন্তু আইন আদালত সম্পর্কিত একটা নিউজ কিন্তু থাকতো, কিন্তু সেটা এত প্রমিনেন্স কখনো পায়নি। অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে রাজধানীর মহাখালীতে প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিকেলে এই প্রতিবাদ মিছিলটি হয় এবং অংশ নেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সহ কেন্দ্রীয় মহানগর থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা। প্রতিবাদ সভার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার অব্যাহত রয়েছে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি শরীফ উদ্দিন জুয়েল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানিও উপস্থিত ছিলেন। কোটি টাকা প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অবশেষে বাথরুমের সুড়ঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশারকে। শুক্রবার মধ্যরাতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ২৮ নম্বর রোডের একটি বিলাসবহুল বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতারক বাশার বাথরুমের ফলস সিলিংয়ে সুড়ঙ্গ বানিয়ে লুকিয়েছিল। ফ্ল্যাটের ভেতর অনেক খোঁজাখুঁজির পর ভোর রাতের দিকে বাথরুমের ফলস সিলিংয়ের ওপর বানানো গোপন সুড়ঙ্গ থেকে গ্রেফতার করা হয় বাশারকে। পুলিশ জানায়, কোরবানির গরু নিয়ে টাকা না দিয়ে প্রতারণা, চাকরি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এবং নানা ব্যবসার কথা বলে কোটি টাকা প্রতারণা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বাশারের বিরুদ্ধে। বিটিএল গ্রুপের পরিচালক এর স্ত্রী চিত্রনায়িকা ববি। প্রতারণার সাথে ববির কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। প্রস্তাবিত বাজেটে দেশীয় টেক্সটাইল শিল্পকে সুরক্ষা এবং শিল্পের অস্তিত্ব রক্ষায় একগুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন BTMA। বাজেটে ব্যাংক ঋণের সুদহার 1 অঙ্কে নামিয়ে আনা, কর্পোরেট কর 10% নির্ধারণ এবং PSI সুবিধার ওপর আরোপিত 5% অগ্রিম কর প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে BTMA নেতারা এই দাবি জানান। এ সময় BTMA সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, দেশের প্রাইমারি টেক্সটাইল খাত বর্তমানে বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের অনিশ্চয়তা, উচ্চ সুদের হার, কাঁচামালের মূল্য বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন এবং চলতি মূলধনের সংকটে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। আসন্ন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মধ্যম সারির জীবাশ্ম জ্বালানি চালিত রিকন্ডিশন গাড়ির উপর বাড়তি কর ভার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বা ভিটা।
শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন বারবিডা সভাপতি আব্দুল হক। এ সময় তিনি বলেন, সরকার বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক ছাড় দিলেও দেশে এখনও পর্যাপ্ত চার্জিং অবকাঠামো গড়ে ওঠেনি। অন্যদিকে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ির ব্যবহার এবং রক্ষণাবেক্ষণে বিস্তৃত অবকাঠামো তৈরি হয়েছে। তাই টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি হাইব্রিড গাড়িকেও সমান নীতি সহায়তার আওতায় আনার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মান্নান চৌধুরী খসরু, হাবিবুল্লাহ ডন, উপদেষ্টা শহীদুল ইসলাম ও সাইফুল্লাহ সম্রাট সহ অন্য নেতারা। আমদানি বাণিজ্যের অনেক শুল্ক কর আর অপরিবর্তিত থাকলেও সরকার প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ও জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল চালিত মধ্যম সারির রিকন্ডিশন গাড়িগুলির ক্ষেত্রে করভার বৃদ্ধির প্রস্তাব করেছে। বারবিডা রিকন্ডিশন মোটর যান আমদানি বাণিজ্য ইতিমধ্যেই অসম প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত। আমরা মনে করি 18 সিসি পর্যন্ত যে হাইব্রিড আছে সেটাকে বরং এই সুবিধা দেওয়া উচিত। তাহলে কিন্তু সরকার যেমন রাজস্ব পাবে তেমনি ক্রেতা সাধারণ গাড়ি কিনতে পারে। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তেই এবার 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনাজপুরের হাকিমপুরে দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণের সময় তিনি একথা বলেন। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজের ডক্টর কায়েসার রহমান অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অবিলম্বে চুক্তি মোতাবেক বকেয়া সহ জাহাজের ড্যামারেজ দেওয়ার দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত জাহাজ মালিকরা বলেছেন, জাহাজ শিল্প রক্ষায় সরকার প্রণীত নৌ নীতিমালা 2024-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এই শিল্প রক্ষায় সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। ক্ষতিগ্রস্ত সাধারণ কার্গো জাহাজ মালিকদের উদ্যোগে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অনশন অনুষ্ঠানে তারা এই দাবি জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ জুবাইর রহমান মিয়া, মেহেদি হাসান, রেজাউল হক লিটন, মাহমুদুল হাসান নিয়ন সহ অন্যরা। বক্তারা বলেন, কার্গো জাহাজ শিল্প আজ ধ্বংসের মুখে। কিছু সিন্ডিকেট চক্র প্রতিদিন কোটি কোটি টাকা লুটেপুটে খাচ্ছে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জাহাজ মালিকরা। অনুষ্ঠানে সারা দেশ থেকে শত শত কার্গো জাহাজ মালিক অংশ নেন। দেশব্যাপী খাল খনন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে গুলশান লেক পরিষ্কার করেছেন বিএনপির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির 70 জন নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন আহমেদ। শহর পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে আরও সচেতনতার পাশাপাশি গুলশান সোসাইটি ও সিটি কর্পোরেশনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে 5 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের জন্য এই ইন হাউসের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষকদের আধুনিক প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিল্প খাত ভিত্তিক ব্যবহারিক দক্ষতা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও নির্মাণ কাজ বন্ধ এবং সারা দেশে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোট সহ বিভিন্ন সংগঠন। শনিবার নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে আয়োজিত মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্ত মিছিল সহ যোগ দেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ইকোনমিক্স অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির অর্থনীতি বিভাগ ও অর্থনীতি ক্লাব। আয়োজনে দেশের 25টি শীর্ষস্থানীয় কলেজ থেকে প্রায় 150 জন মেধাবী শিক্ষার্থী চূড়ান্ত পর্যায়ে অংশ নেয়। ফলাফলে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম সাভার সরকারি কলেজ এবং মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করে দনিয়া কলেজ।
উৎসব মুখর পরিবেশে নরসিংদীর গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের 81তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অ্যাডভোকেট রোকসানা খন্দকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন পলাশ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ খান। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লেবাননের উপর ইসরায়েলের হামলা বন্ধ না হওয়ার জেরে 24 ঘন্টা পার না হতেই নতুন করে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তাদের অভিযোগ, আমেরিকা ইরান সমঝোতা চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। শনিবার ভোর থেকে লেবাননে হামলা চালিয়ে অন্তত 32 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফলে আবারও হুমকির মুখে পড়েছে জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। তবে রবিবার আলোচনা শুরু হওয়ার আশা করছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। খুলে দেওয়ার 24 ঘন্টা পার না হতেই আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এবার তাদের অভিযোগ, আমেরিকা ইরান সমঝোতা চুক্তি লঙ্ঘন করে লেবাননের ওপর ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে সমঝোতা চুক্তি অনুযায়ী শুক্রবার 60 দিনের জন্য হরমুজ খুলে দিয়েছিল ইরান। এর আগে 60 দিনের জন্য হরমুজ খোলার খবরে স্বস্তি ফিরেছিল বাংলাদেশ, এশিয়া সহ গোটা বিশ্বে। আশা ছিল ধীরে ধীরে সচল হবে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী। প্রায় 4 মাস আটকে থাকার পর হরমুজ পার হবে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলো। আবারও চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি। তবে সব আশায় আবারও পানি ঢেলে দিল ইসরায়েলের বর্বর হামলা। হরমুজ খোলা বন্ধের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে খামেনির দেশ পুরো বিশ্বকে বুঝিয়ে দিল, যুদ্ধের আগে হরমুজ পুরোপুরি ইরানের না থাকলেও এখন থেকে অঞ্চলটিতে চলবে শুধু ইসলামী প্রজাতন্ত্রের শাসন। ইরানের এই পদক্ষেপের ফলে আবারও হুমকির মুখে পড়েছে জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। অনিশ্চিত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি। লেবাননে বর্বর ইসরায়েলের নৃশংস হামলাকে কেন্দ্র করে সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার ওয়াশিংটন তেহরানের সরাসরি বৈঠক ভেস্তে গেলেও আলোচনায় ফিরতে আগ্রহী ইরান। তবে তাদের শর্ত একটাই, বন্ধ করতে হবে লেবাননের ওপর ইসরায়েলের হামলা। 4 মাস আগে ইরান আমেরিকা যুদ্ধে যেভাবে খামেনির দেশের পাশে দাঁড়িয়েছিল হিজবুল্লাহ, তার প্রতিদানে সেভাবেই এখন লেবাননের পাশে দাঁড়িয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, শান্তি আলোচনা আবারও শুরু করতে সুইজারল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে যোগ দিতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও, যদিও এ বিষয়ে কোনো তথ্য জানায়নি তেহরান। এছাড়া লেবাননে হামলা বন্ধের আগে কোনো আলোচনা নয় ঘোষণা দেয়া আরাকচি বৈঠকে যোগ না দিলে শেষ পর্যন্ত আলোচনা শুরু হবে কিনা সে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে শুধু কাতার নয়, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে তৃতীয়বারের মতো আবারও তেহরান সফরে যাচ্ছেন শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তবে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের শান্তি আলোচনায় না বসার বিষয়ে তেহরান অনড়, আবারও সাফ জানিয়েছে ইরান। অবশ্য ইরানের হুমকি, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতা উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল। শুধু আমেরিকা ইরান সমঝোতা চুক্তি সই হওয়ার পর লেবাননের সাথে যুদ্ধবিরতি নয়, গেল 2 মাসে বেশ কয়েকবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বারবারই তা লঙ্ঘন করেছে নির্লজ্জ জায়নবাদী ইসরায়েল। শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে হামলা চালিয়ে অর্ধশতাধিক লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। কাল মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার, চীনে তিস্তা প্রকল্প ও বিনিয়োগ। গণতন্ত্রে বিশ্বাস করে না জামাত, বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদের দাবিতে রাজপথে হবে আন্দোলনের আগ্নেয়গিরি, হুঁশিয়ারি ডক্টর শফিকের। বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে আমিরাতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।